টাকি ইছামতি নদীর পশ্চিম তীরবর্তী অঞ্চলে অবস্থিত উত্তর 24 পরগনা জেলার একটি ছোট্ট শহর। নদীর ওপারেই রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা জেলা। ভারত বাংলাদেশের বুক চিরে আপন ধারায় বয়ে চলেছে ইছামতি নদী। ইছামতির এপারে আমার সোনার দেশ ভারতবর্ষের শেষ সীমানায় দাঁড়িয়ে একটা আলাদা অনুভূতি জাগ্রত হয় শরীরে। পূর্ব ইতিহাসের সাক্ষ্য বহনকারী এমন একটি জায়গায় আসতে পেরে ভীষণ রোমাঞ্চকর মনে হচ্ছিল। টাকির জনপ্রিয় দর্শনীয় স্থানগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো মিনি সুন্দরবন, জোড়া শিব মন্দির, টাকি পূবের রাজবাড়ি, ঐতিহ্যশালী কুলেশ্বরী কালী মন্দির, কর্নেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি, টাকি নলকূপ ও বেশ কয়েকটি জনপ্রিয় বাংলা সিনেমার শুটিং স্পট সহ আরো অনেক কিছু দেখার রয়েছে এই ছোট্ট শহরটিতে। পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমায় অবস্থিত টাকি এখন ভ্রমণ পিপাসুদের কাছে একটি জনপ্রিয় পর্যটন স্থল। উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে 1 রাত 2 দিনের ট্যুর প্ল্যান করে ঘুরে নেওয়া যায় টাকিতে, অথবা হাতে সময় কম থাকলে একদিনেও ঘুরে দেখে নেওয়া যায় টাকি শহরটিকে। ইছামতি নদীর পাড় ঘেঁষে প্রচুর হোটেল রয়েছে, যেখানে থাকা খাওয়া সবই পাওয়া যায়। এখানকার নিকটবর্তী দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখার জন্য টোটো পাওয়া যায়। এই টোটো সার্ভিস এখানকার বহু মানুষের ইনকামের পথ। ইছামতি নদীর পাড় ধরে টাকি রাজবাড়ি ঘাট পর্যন্ত এত সুন্দর করে সাজানো যে কোথাও না গিয়েও শুধুমাত্র নদীর রূপ দেখে সময় কাটিয়ে দেওয়া যায় অনায়াসেই। বর্ডার এরিয়া হওয়াতে এখানে সিকিউরিটি চেকিং ভীষণ স্ট্রিক্ট, তাই টাকি বেড়াতে এলে অবশ্যই সাথে আধার কার্ড বা ভোটার কার্ড রাখবেন। টাকিতে বছরের যে কোনো সময় আসা যায়, তবে শীতকালে এখানে পর্যটকদের ভিড় বেশি হয়। এই ভিড় এড়াতে সবেমাত্র হালকা ঠান্ডার আমেজ গায়ে মেখে আমরা 42 জনের একটি টিম গত 12ই অক্টোবর একদিনের জন্য টাকি ভ্রমণের পরিকল্পনা করেছিলাম। একসঙ্গে সবাই আনন্দ করার উদ্দেশ্যে আমাদের এই 1 ডে গ্রুপ ট্যুর টু টাকি। যাই হোক, চলুন এবার আমার পরিচয় পর্বটা সেরে নিই, সাথে আপনাদের সাথে শেয়ার করি আমার একদিনে টাকি ঘুরে দেখার অভিজ্ঞতা। নমস্কার, আমি অঞ্জনা। আজ 12ই অক্টোবর 2025। সুকান্তনগর কালচারাল সোসাইটির 42 জন অধিবাসী বৃন্দকে নিয়ে আমরা আজ বেরিয়ে পড়েছি টাকির উদ্দেশ্যে। আমরা সোনারপুরে থাকি। সোনারপুর থেকে টাকির ডিস্টেন্স 65 কিলোমিটার। সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। আমরা সোনারপুর মিলনপল্লী পূজাবেদী থেকে যাত্রা শুরু করব। আমাদের টিমে আছেন 16 জন সিনিয়র সিটিজেন কাকু কাকিমা, কয়েকজন ছোট সদস্য ও আমরা বড়রা। সবাই মিলে আমরা আজ একসাথে আনন্দ করতে টাকি যাচ্ছি। আমরা বাস নিয়েছি রাজা ট্রাভেলস থেকে। যারা সোনারপুরে থাকেন তারা আশা করি চিনবেন। এই ট্রাভেলসের ফোন নাম্বার আমি দিয়ে দিলাম, যদি প্রয়োজন হয় কাজে লাগাতে পারেন। আমরা 40 সিটারের নন এসি বাস নিয়েছি। খরচ পড়েছে 9000 টাকা। সকাল 7:30টাতে আমরা বাস ছেড়ে রওনা দিলাম টাকির উদ্দেশ্যে। রেগুলারের ব্যস্ততম জীবন থেকে ব্রেক নিয়ে ভীষণ আনন্দ করতে করতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। বাসের জানালার ভেতর দিয়ে সকালের মিঠে রোদ গায়ে পড়তেই মনটা আনন্দে ভরে উঠল। গানে নাচে হই হুল্লোড়ে আমরা মেতে উঠলাম সবাই। চলন্ত বাসের মধ্যে শশা, ছোলা, বাদাম সহযোগে মুড়ি দেওয়া হলো সবাইকে। আসলে আমাদের সকালের ব্রেকফাস্টের অর্ডার দেওয়া রয়েছে টাকির হোটেলে, যেখানে আমাদের রুম বুকিংও রয়েছে। এই বিষয়ে ডিটেলসে পরে আসছি। যাত্রাপথে বাসের মধ্যে হালকা খাবার যেমন মুড়ি, বিস্কুট সহযোগে ভীষণ মজা করতে করতে আমরা এগিয়ে চললাম টাকির উদ্দেশ্যে। আমরা যেহেতু সোনারপুর থেকে যাচ্ছি, তাই সোনারপুর বাজারের মধ্যে দিয়ে জলপথ নামক জায়গাটি পেরিয়ে আমরা ধরলাম বাসন্তী হাইওয়ে। বাসন্তী হাইওয়ে দিয়ে আমরা পৌঁছবো মালঞ্চ। তারপর সেখান থেকে লেফট টার্ন নিয়ে সোজা এগোলেই টাকি রোড পড়বে। এইভাবে বাস ড্রাইভার ভাইয়ের কাছ থেকে রুট ডিরেকশন জেনে নিয়ে নিশ্চিন্ত মনে অপেক্ষা করতে লাগলাম কখন গন্তব্যে পৌঁছবো। বাসন্তী হাইওয়ে ধরে আমাদের বাস এগিয়ে চলেছে দুরন্ত গতিতে। পথে একটি ফাঁকা জায়গায় ড্রাইভার ভাই বাস থামিয়ে আমাদের টি ব্রেক দিলেন। একটানা বাস জার্নির পরে কিছুক্ষণের জন্য জায়গাটিতে নেমে চারিদিকে সৌন্দর্য দেখে এত ভালো লাগছিল যে তা বলে বোঝানো মুশকিল। যাই হোক, ওই সময় আমরা সবাই চা বিস্কুট খেয়ে আবার যাত্রা শুরু করলাম। ড্রাইভার ভাইয়ের কাছ থেকে জানলাম পৌঁছতে আর আধ ঘন্টা লাগবে। অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম কখন পৌঁছবো। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি, আপনারা যদি আমাদের মতো বাসে গ্রুপ ট্যুর করতে চান, তাহলে বাস বুকিং এর সময় রোড পারমিট সংক্রান্ত কাগজপত্র সব ঠিক আছে কিনা চেক করে নেবেন। কারণ যাত্রাপথের বেশ কয়েকটি জায়গায় ট্রাফিক পুলিশ চেকিং হয়। সেখানে যদি কাগজপত্র ঠিকঠাক না থাকে তাহলে সমস্যা হতে পারে, তাই বিষয়টি মাথায় রাখবেন। চা পান করে আমরা সকলে এনার্জি গেইন করে নিলাম, কারণ একটানা বাস জার্নিতে বিশেষ করে সিনিয়র সিটিজেন কাকু কাকিমারা একটু টায়ার্ড ফিল করছিলেন, তাই এই টি ব্রেকটা প্রয়োজন ছিল।
আমাদের গ্রুপের 42 জনের মধ্যে 6 জনের একটি টিম ট্রেনে টাকিতে পৌঁছচ্ছেন। ওনারা শিয়ালদা থেকে 8:22-এর হাসনাবাদ লোকাল ধরেছেন। ওই ট্রেনটি ছাড়াও টাকি যাওয়ার ও ফেরার আরো বেশ কয়েকটি ট্রেনের টাইম টেবিল আমি স্ক্রিনে দিয়ে দিলাম। হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ থেকে আপনারা এই বিষয়ে আরো ইনফরমেশন পেয়ে যাবেন। ট্রেনে যাওয়ার আনন্দ অন্যরকম, সেক্ষেত্রে কষ্ট কম হয়। আর ট্রেনের জানালার বাইরে সবুজ ধান ক্ষেতের মনোরম দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাওয়ার মজাই আলাদা। অবশেষে ট্রেনের যাত্রীরা সকাল 10:20 নাগাদ টাকি রোড স্টেশনে নেমে টোটোতে পৌঁছলেন টাকি মিউনিসিপ্যালিটির গেস্ট হাউসে। স্টেশন থেকে গেস্ট হাউস পর্যন্ত পৌঁছতে টোটোতে ওনাদের সময় লেগেছিল প্রায় 10 মিনিট এবং প্রায় একই সময় আমাদেরও বাস গিয়ে পৌঁছলো টাকিতে বুক করা নৃপেন্দ্র অতিথিশালার পার্কিং এরিয়াতে। টাকি মিউনিসিপ্যালিটি গেস্ট হাউসের অপর নাম নৃপেন্দ্র অতিথিশালা। দীর্ঘ প্রায় 3 ঘন্টা বাস জার্নি করে সকাল 10:30 নাগাদ আমরা পৌঁছলাম আমাদের আগে থেকে বুক করে রাখা টাকি গেস্ট হাউসে। সবাই একে একে বাস থেকে নেমে আমরা গেস্ট হাউসের পেছন দিক দিয়ে প্রবেশ করলাম। এতক্ষণ বাস জার্নির পরে গন্তব্যস্থলে পৌঁছে সবাই এত আনন্দিত ছিল যে চোখে মুখে তা ফুটে উঠছিল। আর এটাই ছিল আমাদের প্রাপ্তি। প্রতিদিনের যান্ত্রিক জীবন থেকে মুক্তি নিয়ে একরাশ কাজের পাহাড়কে সরিয়ে রেখে একদিন একটু আনন্দ করব সকলে মিলে। সোসাইটির গুরুজনদের ও ছোটদের একদিন একটু অন্যভাবে কাটানোর মুহূর্ত উপহার দেওয়া ছিল আমাদের উদ্দেশ্য। আর ওনাদের দেখে মনে হচ্ছিল যে সত্যিই হয়তো আমরা আমাদের উদ্দেশ্য সফল করতে পেরেছি। যাই হোক, আমাদের প্রায় সকলেরই খিদে পেয়ে গেছে, কারোরই ব্রেকফাস্ট হয়নি। রিসেপশনে কিছুক্ষণ অপেক্ষার পর আমরা পৌঁছলাম ওদের ডাইনিং এরিয়াতে। আমাদের ব্রেকফাস্টে অর্ডার দেওয়া ছিল লুচি, সাদা আলুর তরকারি ও মিষ্টি। পার প্লেট খরচ পড়েছিল 38 টাকা করে। টাকি মিউনিসিপ্যালিটি গেস্ট হাউসের ক্যান্টিনের ফোন নাম্বার আলাদা। যোগাযোগ করেছিলাম পলাশ বাবুর সঙ্গে। ওনার ফোন নাম্বার ও নাম স্ক্রিনে দিয়ে দিলাম। ওনার সঙ্গে আগে থেকে যোগাযোগ করে সব ফাইনাল করে নিয়েছিলাম। এবার আসি হোটেল বুকিং এর ব্যাপারে। যেহেতু আমাদের ডে আউটিং ছিল, অর্থাৎ দিনের দিন আমরা ফিরে আসব, তাই টাকি গেস্ট হাউসের 2টি রিভার ফেসিং রুম আমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বুক করেছিলাম। ভাড়া পড়েছিল 600 টাকা পার রুম। 2টি রুম পড়েছিল 1200 টাকা। জার্নি ডেটের প্রায় 20 দিন আগে আমি ফোন করে বুক করে নিয়েছিলাম। এই হোটেলের ডিমান্ড একটু বেশি থাকে, তাই আগে থেকে বুক করে নেওয়াই ভালো। রুম বুকিং এর ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। ব্রেকফাস্টের পর্ব মিটে গেলে আমরা সকলে বেরিয়ে পড়লাম নিকটবর্তী স্থানগুলি ঘুরে দেখব। হোটেলের লন এরিয়া থেকে বেরোতেই রাস্তা, আর রাস্তার ওপারেই বয়ে চলেছে ইছামতি নদী। এত সুন্দর লোকেশনে হোটেলটি যে রুম থেকেই নদী দেখা যায়। এমন একটি রোদ ঝলমলে দিনে ইছামতির যে অপরূপ শোভা দেখতে পেলাম তা সত্যিই ভাষায় বর্ণনা করা মুশকিল। নদীর মাঝ বরাবর বর্ডার লাইন করা রয়েছে। ওপারে বাংলাদেশের সাতক্ষীরা জেলা, আর এপারে আমার সোনার বাংলা টাকি। এমন একটি জায়গায় দাঁড়িয়ে সত্যি ভীষণই নস্টালজিক মনে হচ্ছিল। চোখ ভরে দেখতে লাগলাম ইছামতিকে আর উপভোগ করতে লাগলাম তার রূপ। এবার আমরা টোটোতে চড়ে বসলাম টাকির জনপ্রিয় স্পটগুলি ঘুরে দেখব বলে। রাস্তার ডান দিক দিয়ে বয়ে চলেছে ইছামতি, আর বাঁ দিকে সারি দিয়ে বিভিন্ন ক্যাটাগরির হোটেল রয়েছে। আপনাদের পছন্দ মতো হোটেল সিলেক্ট করে নিতে পারবেন। আমাদের হোটেলের ঠিক সামনের রাস্তাতেই রয়েছে টোটো স্ট্যান্ড। সেখান থেকে আমরা টোটাল 8টি টোটো ভাড়া করে নিয়েছিলাম সকলের জন্য। এক একটি টোটোর ভাড়া পড়েছিল 750 টাকা করে। যে টোটো চালক ভাই আমাদের সব ব্যবস্থা করে দিয়েছিলেন তার নাম ও ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম এখানকার টোটো সার্ভিসের রেট চার্ট। এনারা পুরো টাকি শহরটি 3টে সার্কিটে ঘোরান। আপনাদের পছন্দ মতো প্ল্যানিং করে এনাদের সঙ্গে কথা বলে নেবেন। চারপাশের গ্রাম্য পরিবেশের চিত্র উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম স্পট জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। এই স্পটটি সম্বন্ধে আমার জানা কয়েকটি তথ্য এবার আপনাদের সাথে শেয়ার করি। গাইড কাম টোটো চালক ভাইয়ের কাছ থেকে জানলাম জেনারেল রায়চৌধুরীর বর্তমান বয়স 88 বছর। উনি কলকাতাতে থাকলেও প্রতি বছর দুর্গাপুজোর সময় এই বাড়িতে আসেন এবং খুব ধুমধাম করে দুর্গাপুজো করেন। ওনার বাড়ির ঠিক সামনে দেখলাম একটি বহু পুরনো দিনের বাড়ির ধ্বংসাবশেষ। জানলাম বাংলা সিনেমা 8টা-8-এর বনগালোকালে শুটিং হয়েছিল এখানে। ওনার বাড়ির সামনে বেশ কিছুক্ষণ আমরা সময় কাটালাম। জেনারেল রায়চৌধুরীর বাড়ির বাঁ দিকে রয়েছে একটি সরু গলি, আর গলির পাশেই রয়েছে শ্যাওলাধরা পাঁচিল। গাইড ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম পাঁচিলের ওপারে রয়েছে বিখ্যাত সেই বাড়ি, যে বাড়িটিতে বাংলা সিনেমা গয়নার বাক্সে শুটিং হয়েছিল। আমরা এবার সেই বাড়ির সামনে পৌঁছলাম। বাড়ির সদর দরজা বন্ধ, বাইরে থেকে দেখে নিলাম বাড়িটি।
এবার আমরা জেনারেল রয় চৌধুরীর বাড়ির পেছনে সরু গলি ধরে এগিয়ে চললাম বাড়ির ঠাকুর দালানের দিকে। পৌঁছে গেলাম জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ির দুর্গা ঠাকুর দালানের সামনে। খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখা হয়েছে জায়গাটি। দুর্গা ঠাকুর দালানের সামনেই রয়েছে বলি দেওয়ার জায়গা। বর্তমানে ওই জায়গায় এখন বলি প্রথা উঠে গেছে, তবে জায়গাটি খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা হয়েছে। একই জায়গায় 3টে স্পট দেখে খুব ভালো লাগলো আমাদের। জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি দেখে আমরা পৌঁছলাম আমাদের পরবর্তী স্পট টাকির নলকূপ দেখতে। চলুন এই স্পটটি সম্বন্ধে কয়েকটি তথ্য জেনে নিই। বাংলা 1338 বঙ্গাব্দ, ইংরেজির 1931 সাল। এই নলকূপ নির্মাণ হয় তৎকালীন ইংরেজ শাসনাধীন জমিদার আমলে। সে সময় অবিভক্ত বাংলার সাতক্ষীরা সহ বিভিন্ন এলাকা থেকে এই নলকূপের জল নেওয়ার জন্য সাধারণ মানুষ আসতেন, কিন্তু কালের নিয়মে সেই নলকূপ অকেজো হলেও পুরাতন সেই ভগ্নাবশেষ আজ ওখানকার স্থানীয় কিছু মানুষের চেষ্টায় সংস্কার হয়ে নতুন রূপ ধারণ করেছে। টাকিতে আসা পর্যটকেরা প্রায় 25 ফুট উচ্চতার এই নলকূপ দর্শন করতে আসেন, যা বর্তমানে বহু মানুষকে জলাভাব থেকে মুক্ত করেছে। অনেক দূর থেকে মানুষ আসেন এই নলকূপ থেকে জল নিতে। টাকি নলকূপ দেখে আমরা পৌঁছলাম পরবর্তী স্পটে। 2017 সালে এই বাড়িটিতে চিত্র পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় বিসর্জন নামক একটি সিনেমার শুটিং হয়েছিল। মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন আবির চট্টোপাধ্যায় ও বাংলাদেশি অভিনেত্রী জয়া এহসান। বর্তমানে এখানে একজন মধু বিক্রেতা মধু চাষ করেন এবং খাঁটি মধু বিক্রিও করেন। প্রয়োজনে ওনার কাছ থেকে মধু কিনতে পারেন। এমন একটি ইতিহাসের সাক্ষ্য বহনকারী পুরনো দিনের বাড়ির ধ্বংসাবশেষ ঘুরে দেখতে ভীষণই ভালো লাগছিল। ঘুরতে ঘুরতে দেখা পেলাম সেই মধু বিক্রেতা ভাইটির। উনি আমাদের জানালেন ওনার ঠিক পিছনের জমিটিতে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে আধুনিক বক্সের মধ্যে মৌমাছি চাষ করেন এবং সেখান থেকে মধু উৎপাদন করে বিক্রি করেন। ওনার কাছ থেকে অনেক অজানা তথ্য জেনে ভালো লাগলো। এরপর আমরা পৌঁছে গেলাম টাকির সবচেয়ে জনপ্রিয় স্পট মিনি সুন্দরবন বা গোলপাতার জঙ্গল দেখতে। এখানে ভীষণই গুরুত্বপূর্ণ তথ্য জানাই, সেটি হলো মিনি সুন্দরবন দেখতে হলে সচিত্র পরিচয়পত্র অবশ্যই সাথে রাখবেন। আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটি থাকলেই হবে। বিএসএফ এর তরফ থেকে এই স্পটে ঢোকার মুখেই সিকিউরিটি চেকিং হয়, আর ওখানেই কার্ড জমা রেখে ঢুকতে হয়। মিনি সুন্দরবনের এন্ট্রান্সে সিকিউরিটি চেকিং এতটাই স্ট্রং যে পার্টিকুলারলি গেটের কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা যায় না। গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো আপনাদের জানিয়ে রাখলাম। এবার বলি মিনি সুন্দরবন সম্বন্ধে 2-4টি কথা। এটি হলো সুন্দরবনের মতো দেখতে ম্যানগ্রোভ অরণ্যের একটি ছোট সংস্করণ বা অনুরূপ প্রাকৃতিক পরিবেশ। এখানে রয়েছে সুন্দরী, গোলপাতা, কেওড়া, বাইন ইত্যাদি বিভিন্ন গাছের সমাহার। সেতুর মতো রাস্তা দিয়ে বড় বড় গাছের ছায়ায় হাঁটতে হাঁটতে বিভিন্ন ধরনের পাখির কিচিরমিচির আওয়াজ, সে যে কি মনোমুগ্ধকর পরিবেশ তা ভাষায় প্রকাশ করা মুশকিল। ব্রিজ ধরে কিছুটা হাঁটার পরে আমরা পৌঁছলাম উপরে শেড দেওয়া একটি জায়গায়, যেখানে কিছু সময় বসে রেস্ট নেওয়া যাবে। ওখান থেকে জঙ্গলের রূপ সত্যি ভীষণই সুন্দর লাগছিল। ওই জায়গা থেকে দুদিকে দুটি রাস্তা চলে গেছে। একটি রাস্তা ধরে এগোলে পৌঁছানো যাবে একটি ওয়াচ টাওয়ারে, আর অন্য একটি রাস্তা ধরে এগোলে পৌঁছানো যাবে ইছামতির ধারে। ওখান থেকে সাতক্ষীরা জেলা বেশ কিছুটা কাছে। আমরা এবার এগোতে লাগলাম ওয়াচ টাওয়ারের দিকে। ওয়াচ টাওয়ারে ওঠার সিঁড়ির ঠিক নিচেই রয়েছে একটি টি স্টল, চাইলে ওখান থেকে চা খেয়ে নিতে পারেন। চলুন এবার ওয়াচ টাওয়ারে উঠে উপর থেকে গোলপাতার জঙ্গলের রূপ উপভোগ করে নিই।
ওয়াচ টাওয়ার থেকে নেমে অপর একটি রাস্তা ধরে আমরা পৌঁছলাম ইছামতির ধারে। ওখান থেকে বাংলাদেশের সাতক্ষীরা জেলা বেশ কিছুটা পরিষ্কার দেখলাম। ওই স্পটে রয়েছে একটি শরবতের দোকান। ওই দোকান থেকে শরবত খেলে ফ্রিতে বাইনোকুলার দিয়ে বাংলাদেশ বর্ডার দেখার সুযোগ থাকছে। চাইলে এইভাবেও জায়গাটি দেখে নিতে পারেন। চলুন এবার আমরা এখান থেকে পড়শি দেশকে কিছুটা উপভোগ করে নিই। মিনি সুন্দরবন দেখা হয়ে গেলে এবার আমরা ইছামতির ধার ধরে এগিয়ে চলেছি পরবর্তী গন্তব্যের দিকে। টোটো ভাইয়ের কাছ থেকে জানলাম আমরা এবার পৌঁছবো জোড়া শিব মন্দির দেখতে। চলুন এবার এই স্পটটি সম্বন্ধে আমার জানা কয়েকটি তথ্য আপনাদের সাথে শেয়ার করি। টাকির জোড়া শিব মন্দির ইছামতি নদীর তীরে অবস্থিত একটি 300 বছরের পুরনো ঐতিহ্যবাহী স্থান, যা দুটি পাশাপাশি শিব মন্দির নিয়ে গঠিত। এটি একটি ঐতিহাসিক স্থান এবং টাকির জমিদারদের সাথে সম্পর্কিত, যিনি 1801 সালের বন্যায় ক্ষতিগ্রস্ত গুরু হরিরাম বিদ্যাবাগীশের গৃহ পুনর্নির্মাণের সময় এই মন্দির প্রতিষ্ঠা করেন বলে কথিত আছে। পাশাপাশি দুটি শিব মন্দির রয়েছে যা যুগল রূপে পূজিত হয়। শান্ত পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য এবং ধর্মীয় ভক্তির কারণে এটি একটি জনপ্রিয় পর্যটন ও ধর্মীয় কেন্দ্র। টাকি পৌরসভা এই মন্দিরগুলির ঐতিহ্য সংরক্ষণের দায়িত্বে রয়েছে। জোড়া শিব মন্দির দেখে আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল টাকি পূবের রাজবাড়িতে। চলুন ইতিহাসের সাক্ষ্য বহনকারী এই রাজবাড়িটি ঘুরে দেখি ও সাথে শেয়ার করি এই বাড়ি সম্বন্ধে আমার জানা কয়েকটি তথ্য। জমিদারি রেওয়াজে আজও টিকে আছে টাকি পূবের রাজবাড়ি। টাকির প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে পূবের বাড়ির দুর্গাপুজো। এক সময় জমিদার বাড়ি আজ ভগ্নপ্রায়, তবুও তার খিলান বন্ধ পুরনো দুর্গা দালান, খসে পড়া পলেস্তারা ও দেওয়ালের গায়ে এখনো জমিদারি মেজাজের ছাপ স্পষ্ট। অযত্নের ছোঁয়া থাকলেও ঐতিহ্যের গৌরব আজও ধরে রেখেছে এই বাড়ি। টাকির জমিদার বাড়িগুলির মধ্যে একমাত্র এই পূবের বাড়িতে এখনো দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। পুরনো কাঠামো বজায় রেখেই বাড়িটি নতুনভাবে ঝাঁ চকচকে রূপে সাজানোর পরিকল্পনা করছেন জমিদার বাড়ির বর্তমান প্রজন্ম। এই বাড়ির পূজা স্থানীয় মানুষদের পাশাপাশি পর্যটকদের কাছেও বিশেষ আকর্ষণীয়। অষ্টমীর দিন এখানে ভোগ খেতে ভিড় জমে। বিসর্জনের দিন আজও প্রথা মেনে প্রতিমা 24 জন বেয়ারার কাঁধে চেপে নিয়ে যাওয়া হয় টাকির রাজবাড়ি ঘাটে। তারপর শহরের অন্যান্য মণ্ডপ থেকে প্রতিমা বেরোয়। একসময় এই বাড়িতে নবমী পূজার দিনে বন্দুকে টোটা ফাটিয়ে মহিষ বলির প্রথা ছিল। আজ সেই দিন নেই জমিদাররাও, তবু টাকি আছে। আর টাকির জমিদার বাড়ির পূজার গৌরব আজও অটুট। এখনো প্রথা মেনে দুর্গা দালানে কাঠামো পুজো হয়। এরপর আমরা পরবর্তী স্পটে পৌঁছানোর পথে রাস্তা থেকেই দেখে নিলাম বিসর্জন সিনেমায় ব্যবহৃত আরো একটি বাড়ি। দূর থেকে ওই বাড়িটি দেখে আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল টাকি কুলেশ্বরী কালী মন্দির। চলুন এই মন্দিরটি সম্বন্ধেও কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করি। বসিরহাট মহকুমার টাকি পুরসভার 6 নম্বর ওয়ার্ডে রয়েছে এই মন্দির। যদিও বর্তমানে এই মন্দিরটি নতুন করে সংস্কার করা হয়েছে। কথিত আছে বহু বছর আগে ইছামতিতে জেলেদের জালে উঠে এসেছিল সুন্দর একটি নকশা করা ঘট। সে কথা জানতে পারেন টাকির জমিদার রায়চৌধুরী পরিবার। জমিদার গিন্নি সেই রাতেই স্বপ্ন দেখেছিলেন চালাঘর তৈরি করে ঘরটি প্রতিষ্ঠা করতে হবে। খড়, বিচালি, গোলপাতা দিয়ে মাটির দেওয়ালের মন্দির বানিয়ে কালীপূজার আয়োজন করা হয়েছিল। নদীর কূল থেকে ঘরটি পাওয়া গিয়েছিল বলে মন্দিরের নাম হয় কুলেশ্বরী কালীবাড়ি। 400 বছর ধরে এখানে চলে নিত্য পূজা ও অন্নভোগ। বছরের বিশেষ তিথিতে এই মন্দিরে বড় আকারে পুজো করা হয়। একটা সময় এই পূজায় কামান দাগা হতো, বলি হতো শতাধিক পাঁঠা ও মোষ। বর্তমানে এখানে মোষ বলি বন্ধ হলেও চালু আছে পাঁঠা বলি। এই কালী মন্দিরে পূজা দেখতে ভিড় করেন অগণিত ভক্ত, কারণ ভক্তরা বিশ্বাস করেন দেবী এখানে অত্যন্ত জাগ্রত। কুলেশ্বরী কালীবাড়ি ঘুরে আমরা এবার হোটেলে ফিরে সোজা বসে পড়লাম লাঞ্চ করতে। ঘড়িতে তখন 3টে বেজে গেছে। সকলের খিদে পেয়ে গেছে।
দুপুর 12টা থেকে শুরু করে বেলা 3টে পর্যন্ত আমরা 10টা স্পট দেখলাম। এবার আমি এখানে লাঞ্চের বিষয়ে কয়েকটি কথা বলি। লাঞ্চে আমরা নিয়েছিলাম মাটন থালি, চিকেন থালি ও ভেটকি থালি। কোন থালির কি প্রাইস ছিল তা স্ক্রিনে দিয়ে দিলাম। থালিতে ছিল দেরাদুন রাইস, মাছের মাথা দিয়ে ডাল, বেগুনি, একটা মিক্সড ভেজ কারি, মাটন, চিকেন অর ফিশ, চাটনি এবং পাঁপড়। খাবার ভীষণই সুস্বাদু ছিল। আমি রেকমেন্ড করব টাকিতে যদি আসেন একবার এখানে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। অ্যাট লাস্ট আমাদের সকলের খাওয়া দাওয়ার পর্ব শেষে যখন ঘড়ির দিকে তাকালাম তখন প্রায় 4:30 বেজে গেছে। এবার আমরা সবাই হাজির হলাম বোটিং করব বলে। বোটিং এর জন্য প্রথমে ওদের যে ছোট্ট টিকিট কাউন্টার আছে সেখানে আমরা সবাই পৌঁছলাম। এখানে কয়েকটি ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের। ইছামতিতে নৌকা বিহারের জন্য বুকিং করতে গেলে যে পদ্ধতিগুলি ফলো করতে হবে তা হলো প্রত্যেকের আধার কার্ড জমা করতে হবে। একটি নৌকোতে ম্যাক্সিমাম 10 জন প্যাসেঞ্জার নেবে। দুটি রেটে ওরা নৌকা বিহার করায়। একটি হলো 1000 টাকার, সেখানে বাংলাদেশ বর্ডার অথবা মোহনা অর্থাৎ ইছামতি, কালিন্দী ও বিদ্যাধরীর মিলনস্থল পর্যন্ত নিয়ে যাবে, সময় লাগবে প্রায় আধ ঘন্টা। আর অন্যটি হলো 1800 টাকার, সেক্ষেত্রে সবই অর্থাৎ বাংলাদেশ বর্ডার ও মোহনা উভয়ই ঘোরাবে, সময় লাগবে প্রায় 1 ঘন্টা। আমরা দ্বিতীয় অপশনটি সিলেক্ট করেছিলাম। ওদের সব ফর্মালিটিস ফিল আপ করে বিকেল প্রায় 5টা নাগাদ আমরা বোটে ওঠার সুযোগ পেলাম। শুরু হলো আমাদের ইছামতিতে নৌকা বিহার। দিনের শেষে ইছামতির বুকে ভেসে বেড়াতে বেশ লাগছিল। দুই দেশের জাতীয় পতাকা লাগানো নৌকোগুলো যখন একে অপরের পাশ দিয়ে যাচ্ছে তখন এক আলাদা অনুভূতি তৈরি হচ্ছিল মনে। আমার এই সাধারণ অজ্ঞ চোখে দেখা ইছামতির রূপ বর্ণনা করার ভাষা জানা নেই। শুধু এটুকু বলতে পারি, পড়ন্ত বিকেলে সূর্য ডোবার পরে কমলা, লাল ও গোলাপি রঙের আভায় সেজে ওঠা আকাশের প্রতিচ্ছবি ইছামতির জলে পড়ে এক মায়াবী মুহূর্ত তৈরি করেছিল। ইছামতির তীরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা হোটেলগুলির আলোমাখা রূপ এক নৈসর্গিক দৃশ্য উপহার দিয়েছিল আমাদের, যা সারা জীবন মনে থাকবে। অবশেষে নৌকা বিহারের এক অসাধারণ মুহূর্ত উপভোগ করে সন্ধ্যে 6:15 নাগাদ আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। টাকি মিউনিসিপ্যালিটির হোটেল রাতের আলোতে সেজে উঠেছিল। অপূর্ব লাগছিল চারপাশ। দিনের আলোতে হোটেলগুলোর রূপ একরকম, আর রাতের আলোতে যেন অন্য রূপে ধরা দেয় এইসব আবাসনগুলি। সত্যি ভীষণই মনোমুগ্ধকর পরিবেশ। সারাদিনের ধকল সামলে আমরা ক্লান্ত শরীরে পৌঁছলাম ওদের রিসেপশন এরিয়াতে। রিসেপশনে কিছু সময় বসে চায়ে চুমুক দিতে দিতে সারাদিনের বেড়ানোর সামারি আলোচনা করতে লাগলো সবাই। চলুন এই সময় আপনাদের দেখিয়ে নিই নৃপেন্দ্র অতিথিশালার 600 টাকা ভাড়ার একটি রুমের অন্দরমহল। এবার বাড়ি ফেরার পালা। ভাবিনি ফেরাটা এবার সত্যিই এতটা মন খারাপের মেঘ জড়ো করবে। এতগুলো চেনা মানুষ কি করে যে এত কাছের হয়ে গেল, কিভাবে যে এত তাড়াতাড়ি একটা পরিবার হয়ে উঠলাম আমরা সত্যিই বুঝতে পারিনি। একটু পরেই যে যার মতো নিজেদের বাড়িতে ঢুকে যাবে, আর আমাদের এই মুহূর্তগুলো স্মৃতির পাতায় উঠে যাবে। জীবন দেবতাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে এরকম একটা পরিবার আমাকে দেওয়ার জন্য। এমন একটা ট্যুর আমরা করলাম যা সোসাইটির সকলকে একটা আত্মিক সম্পর্কের মধ্যে বেঁধে দিল। সো-কল্ড গ্রুপ ট্যুর যে এরকম হতে পারে বিশ্বাস করুন আমার কোনো ধারণাই ছিল না। আমি আজ গর্ব করে বলতে পারি সুকান্তনগর কালচারাল সোসাইটি আমার পরিবার। যাই হোক, রাত 9:30টার মধ্যে আমরা সবাই যে যার বাড়িতে ঢুকে গেলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার তুলে ধরা তথ্যগুলো যদি কোনোভাবে সাহায্যে লেগে থাকে আমি কৃতজ্ঞ থাকব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।